এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মোহাম্মদ। খেলার আনন্দ হতাশার খবর জানাতে আছি আমি জহির ভুঁইয়া। তবে আগেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ওষুধের মান নিয়ন্ত্রণে হবে আলাদা কর্তৃপক্ষ, নীতির খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন। নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ সাখাওয়াতে, জাতীয় পার্টির সমর্থন পেলেন আইভি। দুর্নীতির অভিযোগ মানছেন না সালাউদ্দিন, পাল্টা অভিযোগ সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয় ওষুধের জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। ওষুধের মান নিয়ন্ত্রণ ও বাজারজাতের ক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনের সুযোগ রেখে অনুমোদন পেয়েছে জাতীয় ওষুধ নীতির খসড়া। ভেজাল ও নিম্নমানের ওষুধ বিক্রির ক্ষেত্রে বাড়ানো হয়েছে অর্থদণ্ডের পরিমাণ। সচিবালয় মন্ত্রিপরিষদের বৈঠকে এই খসড়া অনুমোদন দেওয়া হয়। ওষুধ শিল্পে অনেক এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বের 122টি দেশে ওষুধ রপ্তানি করছে দেশের বিভিন্ন কোম্পানি। তাই ওষুধের মান ঠিক রাখতে জাতীয় ওষুধ নীতি 2016 এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে বিদ্যমান আইনের পরিসর আরও বাড়ানো হয়েছে। ওষুধ নীতিতে মোটামুটিভাবে আন্তর্জাতিক যে চাহিদাগুলো আছে, WHO বা আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে সেটা, এবং যুক্তরাজ্যের যে ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, এদের যে চাহিদা আছে সেই চাহিদাগুলো আমাদের নীতিমালাতে সন্নিবেশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, আগের আইনে যে শাস্তির বিধান ছিল সেখানে অর্থদণ্ডের পরিমাণ বাড়ানো হয়েছে। প্রতি বছর ওষুধের দাম নির্ধারণ করে তা সরকারের ওয়েবসাইটে দেওয়ার বিধানও রাখা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে মজুদ প্রদর্শন, ওষুধের মোড়ক বা ধারকের উপর নির্দেশিত মেয়াদ পরিবর্তন বা অস্পষ্ট করে বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। ভেজাল ও নিম্নমানের ওষুধ প্রস্তুত, বিক্রয় ও বিতরণ রোধ, এটার জন্য অনেক রকমের ম্যানেজমেন্টের কথা 4-এর সাথে বলা আছে। মন্ত্রিপরিষদ সভায় কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়া নজরুল ইনস্টিটিউট আইন 2016 ও জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2016 এর খসড়ায়ও নীতিগত অনুমোদন পেয়েছে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজার্ভ চুরির ঘটনার তদন্তে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সকাল 9:45টার দিকে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে যান আতিউর রহমান। সেখানে তাকে প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান সহ প্রায় 20 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া সিঙ্গাপুর, ফিলিপাইন সহ বেশ কটি দেশের 23 জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এক্ষেত্রে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে। তদন্ত মাঝ পর্যায়ে আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর আগেও সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে, সেটা হলো 12 তারিখ বা 13 তারিখে বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের মাঝ পর্যায়ের কিছু কর্মকর্তা জেনে শুনে এই যে সিকিউরিটির যে ফাঁকটা ছিল, যে দুর্বলতাটা ছিল, সেটা তারা তৈরি করেছিল। হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে খুবই ভয়ঙ্কর মনে হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের মতো একটা জায়গায়, কেন্দ্রীয় ব্যাংকের মতো একটা জায়গায় থেকে কর্মকর্তারা যখন এই ধরনের অনৈতিক কাজে যদি আসলেই সেটা করে থাকে, সিআইডি বলছে যে তাদের কাছে সেটা অলরেডি প্রমাণ আছে, তারা জড়িত বলে এটা সিদ্ধান্ত দিয়েছে আমাদেরকে, বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জড়িত। তো এই জিনিসটা আসলেই ভয়ঙ্কর কি না, এটার জন্য কি আজকে মানে যেহেতু আতিউর রহমান ছিলেন সেই সময়, অবশ্যই ভয়ঙ্কর। অবশ্যই সেটা নিয়ে আমাদের সবাইকে মানে কনসার্ন, আমরা দেখছি যে আমরা সবাই এটাতে কনসার্ন হয়ে উঠছে। কিন্তু আপনি দেখেন যে যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত 8 মাসেও শেষ করতে পারেনি সিআইডি। এইটা হচ্ছে চুরিটা হওয়ার অলরেডি 11 মাস চলছে। সিআইডির কাছে তদন্তটা 8 মাস ধরে। ঢাকা মহানগরের যে হাকিম আছেন মাহমুদুল হাসান, তিনি বলছেন 17 জানুয়ারি প্রতিবেদন দাখিল করার জন্য। 17 জানুয়ারি নতুন করে ডেট দিয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন, বা মানে জানলেও আপনি নিশ্চয়ই ভুলে যেতেই চাইবেন যে এই নিয়ে নভেম্বরের মতো প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছালো। কেন এতবার তারিখটা পেছাচ্ছে, কেন কি হচ্ছে, এটা সুযোগে কোথায় কি হচ্ছে সেটা আমরা আসলে বুঝতে পারছি না। অন্যদিকে আপনি দেখেন যে আপনি যেটি বললেন যে আমাদের লোকজনের জন্য জড়িত থাকতে পারে, আমাদের লোকজনের গাফিলতির কারণ হতে পারে, সেইটার সুযোগ কিন্তু নিচ্ছে ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের আইনজীবী যিনি থিয়ে দায়েব, তিনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার ইচ্ছাকৃত অবহেলার কথা বাংলাদেশের তদন্তকারী বলেছেন, যা
আরসিবিসি এতদিন বলে আসছিল, সুতরাং এটার দায় বাংলাদেশকে নিতে হবে, হ্যাঁ, এবং ফিলিপাইনের তারা মধ্যে কোনো নেবে না। রকম দায় নিতে রাজি হয়নি আরসিবিসি। তারা বলেছে যে এটা যেহেতু তারা অনিরাপদ করে রেখেছিল, এটা তাদের ব্যর্থতা। সুতরাং তাদের ব্যর্থতা বলে তারা এটাতে পাশ কাটাতে চাচ্ছে। আমি অতি দ্রুত চাইবো যে বিষয়টির আসলে কোনো একটি সুরাহা হোক, আর না পেছাক তদন্ত প্রতিবেদন দেয়া। যাই হোক, মোবাইল ব্যাংকিং কে অর্থ পাচারের বড় হাতিয়ার মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। রাজধানীর একটি হোটেলে সার্ক অঞ্চলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এই মন্তব্য করেন। গভর্নর বলেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে মোবাইল ব্যাংকিং এ জড়িত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি বলেন, বর্তমানে দেশে 3,90,00,000 গ্রাহক মোবাইল ব্যাংকিং সেবা নিচ্ছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেন, বর্তমানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেশে 689,75,00,000 টাকার লেনদেন হচ্ছে। প্রযুক্তির উৎকর্ষতা দিন দিন বাড়ছে। এ সময়ে মোবাইল ব্যাংকিং অর্থ পাচারের বড় হাতিয়ার হতে পারে। এর সাথে তাল মিলিয়ে বাড়ছে আর্থিক জালিয়াতি ও প্রতারণা। এটি প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। এর মাধ্যমে যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড না হয় সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। নির্বাচন প্রভাবিত করতে সেলিনা হায়াৎ আইভি তার কর্মীদের ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আইভি। এদিকে আনুষ্ঠানিকভাবে আইভিকে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি, আর 25 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সাখাওয়াত। প্রচারের সময় শেষ হচ্ছে মঙ্গলবার মধ্যরাতে, তাই নাওয়া খাওয়া ভুলে সকাল থেকেই মাঠে নেমেছেন প্রার্থীরা। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিএনপির সাখাওয়াতের অভিযোগের পাল্লা দিন দিন ভারী হচ্ছে। এতদিন অভিযোগ ছিল হুমকি দেওয়া হচ্ছে তার কর্মীদের, এবার দাবি করলেন হুমকি পেয়েছেন তিনি নিজেই। ক্ষমতা ব্যবহার করে আইভি প্রভাব খাটাচ্ছেন বলেও দাবি তার। নির্বাচনকে প্রভাবিত করার জন্য নৌকা প্রতীকের প্রার্থী তাদের নেতাকর্মীদের নিয়ে আজকে আমাদের বিভিন্ন নেতাকর্মীকে তারা নির্বাচন থেকে দূরে থাকার জন্য বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করছে। সোমবার বিকেলে 25 দফা নির্বাচনী ইশতেহার তুলে ধরেন সাখাওয়াত। নির্বাচিত হলে নারায়ণগঞ্জের উন্নয়নে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে নাগরিক কমিটি গঠন, শীতলক্ষ্যা সেতু নির্মাণের কথাও জানান তিনি। আইভি অবশ্য কোনো ইশতেহার দেবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে প্রচারের শেষ দিকে আওয়ামী লীগের আইভি বেশ গুরুত্ব দিচ্ছেন সিদ্ধিরগঞ্জকে। সাখাওয়াতের আনা অভিযোগ অস্বীকার করেন তিনি। নিজ দলে কোনো বিভেদ নেই বলেও দাবি তার। কে কি বলছে সেটা দেখার ব্যাপার না। ইলেকশনের মাত্র 2 দিন বাকি আছে। আমার সাথে তৃণমূল থেকে একদম শীর্ষ পর্যায়ে সকলেই আছেন। সিদ্ধিরগঞ্জে ওসির ব্যাপারে আমার অবজেকশন ছিল যে উনি ওইখানে বিভিন্ন সময় এমনকি আমার দলীয় অনেক লোকজনকে একটু হয়রানি করার চেষ্টা করেছে। আমি অভিযোগটা দিয়েছি। জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্যরা নারায়ণগঞ্জে উপস্থিত হয়ে এই দিন আইভিকে সমর্থন জানিয়েছেন। নির্বাচনের এই শেষ সময়ে এসেও আওয়ামী লীগ প্রার্থী আইভির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন সহ তার কর্মীরা যে হুমকি ধামকি দিচ্ছে সেই অভিযোগগুলো করে যাচ্ছেন বিএনপির সাখাওয়াত। তবে পুরো সময়ে সাখাওয়াতকে মোকাবেলা নয়, বরঞ্চ অভ্যন্তরীণ নানা জটিলতা মেটাতেই ব্যস্ত ছিলেন আইভি। এমনকি তৃতীয় একটি শক্তির কথা উল্লেখ করেছেন তিনি। এমনই এক বাস্তবতায় ভোটের ক্ষণের দিকে এগিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জবাসী। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। নির্বাচন কমিশন গঠনে আইন করার প্রস্তাব দেবে জাতীয় পার্টি। তবে রাষ্ট্রপতি চাইলে কমিশন গঠনে সার্চ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করবে দলটি। রাষ্ট্রপতির আমন্ত্রণে মঙ্গলবার বঙ্গভবনে যাচ্ছে জাতীয় পার্টির প্রতিনিধি দল। নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিতে শুরু করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ধারাবাহিক আলোচনার দ্বিতীয় দল হিসেবে মঙ্গলবার বঙ্গভবনে আমন্ত্রণ পেয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির নেতারা বলছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য আইনের সাংবিধানিক নির্দেশনার উপর জোর দেবেন তারা। আইনি কাঠামোটা করার জন্য আমরা জোর দেব, যে বারে বারে এই ধরনের অনিশ্চয়তা না থেকে একটা আইনি কাঠামো থাকলে সংবিধান অনুযায়ী ওই আইনি কাঠামোর মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি একটি নির্বাচন কমিশন গঠন করতে পারবেন। তার জন্য বারে বারে বৈঠকের প্রয়োজন হবে না। আমাদের প্রস্তাব স্পেসিফিক এটাই হবে যে আমরা একটা আইন চাই, যে আইনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের যোগ্যতা এবং নির্বাচনের যে প্রক্রিয়া সে প্রক্রিয়াটা নির্ধারণ করা হবে, এবং সে আলোকে যদি করা হয় তাহলে কোনো বিতর্ক থাকবে না। ভোট প্রশ্নমুক্ত রাখতে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন পদ্ধতি সংস্কার নিয়েও কথা বলতে আগ্রহী দলটি। আমরা আমাদের নির্বাচন পদ্ধতি বা অন্যান্য কিছু বিষয়ে আলাপ করার সুযোগ থাকলে করা হবে সকলের মতামতের ভিত্তিতে।
আর সঙ্গে সঙ্গে এটাও যদি উনি সরাসরি ইলেকশন কমিশনার কারা ভালো হতে পারেন এই ধরনের কোনো তালিকা চান সেই সম্পর্কেও আমরা কিছুটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব যে কি ধরনের মানুষে দিয়ে ইলেকশন কমিশন হলে মোটামুটি আমরা মনে করি যে সকলের কাছে গ্রহণযোগ্য হতে পারে। নির্বাচন কমিশন নিয়ে গত মাসের শেষ দিকে সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। দলের কিছু প্রস্তাবও জানানো হয় সেখানে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার একটি বিরতি নিচ্ছি। নটা 18 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। 31st নাইটে সন্ধ্যা 6টার পর উন্মুক্ত স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পোড়ানো যাবে না আতশবাজি। বড়দিন ও 31st নাইট উপলক্ষে সচিবালয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রী বলেন 31st নাইটে সব বার বন্ধ থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বড়দিনে ঢাকা সহ সারা দেশে গির্জার বিশেষ নিরাপত্তা থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সন্ধ্যা 6টার ভিতরে ঢাকা মহানগরীতে উন্মুক্ত স্থানে, যেটাকে আমরা ইংলিশে ওপেন স্পেস বলি, সমাবেশ শোভাযাত্রা করা যাবে না 6টার পরে। ইনডোর প্রোগ্রাম যেগুলো হবে সেগুলো আমাদের যথাযথ কর্তৃপক্ষ, দ্যাট ইজ পুলিশ কমিশনার, এবং যেখানে যেই পুলিশ আসে, জেলা পুলিশ আছে, সেখানে জানাতে হবে এবং সেই অনুযায়ী নিরাপত্তা। খেলাধুলা খবরের জন্য জহির ভুঁইয়া চলে যাচ্ছে আপনার কাছে। বাফুফের সভাপতি দুর্নীতির অভিযোগ মানছেন না, বরং তিনি পাল্টা অভিযোগ করছেন সংবাদ মাধ্যমের। তিনি যেটা বলেছেন যে প্রতিটি অভিযোগই আসলে মিথ্যা, কিছুটা মিডিয়ার প্রতিও তীর ছুঁড়েছেন তিনি। জানিয়ে দিচ্ছি খবরটি, তবে তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। 9:27 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা ধরে ভালোভাবেই টিকে থাকলো চট্টগ্রাম আবাহনী। 20তম রাউন্ডে টিম বিজেএমসিকে 3-0 গোলে হারিয়েছে চট্টলার জায়ান্টরা। দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ অস্বীকার করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা বলেও দাবি করেছেন তিনি। তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাফুফের সভাপতি। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ তুলে ধরে সংবাদ প্রচার করে কয়েকটি গণমাধ্যম। উঠে আসে বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রাইজ মানি পরিশোধ না করা, ইউরো চ্যাম্পিয়নশিপের টিকেটের টাকা আত্মসাৎ, বাফুফের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা ও তোলায় অনিয়ম সহ এক গাদা অভিযোগ। এ নিয়ে সোমবার বাফুফের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। গণমাধ্যমে প্রচারিত সংবাদকে মিথ্যা বলে দাবি করেন তিনি। আমার এগেইনস্টে কোনো যদি কমপ্লেইন থাকে, I will face the complaint directly because I know we are clear, we have no issue with anything. আমাদের যে নতুন প্রোগ্রাম দিয়ে দিয়েছে সেটার উপরে আমরা কাজ করতেছি, এটা যেন ঠিক মতন বাস্তবায়ন না করতে পারি, একটা গ্রুপ এটার পিছনে কাজ করতেছে। সালাউদ্দিন জানান তাকে সরাতে ষড়যন্ত্র চলছে, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি। তো ফেক নিউজ হ্যান্ডেল করতে সবাই মতন হ্যান্ডেল করবো। কিছু কিছু নিউজ পেপার এবং টেলিভিশন বলছে যে গভর্নমেন্ট আমাদের কাছে ইনকোয়ারি করবে। গভর্নমেন্ট করতেই পারে, আমাদের কোনো অসুবিধা নাই। গভর্নমেন্ট ইনকোয়ারি করলে আমরা উত্তর দিয়ে দেব। সো দ্যাট ইজ ভেরি স্পেসিফিক। বাফুফের সভাপতি জানান তৃতীয় দফা সভাপতি নির্বাচনের আগেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তবে সেগুলো প্রমাণিত হয়নি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2017 নারী বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ চূড়ান্ত হয়েছে। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, পাকিস্তান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। এই গ্রুপের 5 দল ভারত, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ 3 দল খেলবে সুপার 6-এ। সেখান থেকে সেরা 4 দল যোগ দিবে যুক্তরাজ্যের মূল আসরে। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এরই মধ্যে নিশ্চিত করেছে মূল পর্বে অংশগ্রহণ। 8 ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে 5 ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।
ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার 6 মাস পার হলেও এখনও পারিশ্রমিক বুঝে পাননি অনেক ক্রিকেটার। এ নিয়ে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর সঙ্গে দেখা করে সমাধান চেয়েছেন তারা, তবে আসেনি কোনো সুখবর। আর এ নিয়ে মধ্যস্থতার কথা জানিয়েছে সিসিডিএম। 490 রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে মাত্র 39 রানের আক্ষেপে পড়ছে পাকিস্তান। ব্রিসবেনে দিবারাত্রি টেস্টে এই কটি রান করতে পারলে টেস্ট ইতিহাসে রেকর্ড করে জিততে পারত মিসবাউল হকের দল। 490 রানের টার্গেটে চতুর্থ ইনিংসে রেকর্ড 450 রানে অল আউট হয় পাকিস্তান। 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল অস্ট্রেলিয়া। তার খবরে এই ছিল আমার কাছে সবশেষ। আরো কিছু খবর জানাবেন মহুয়া এবং খালেদ। জাহির, আপনাকে ধন্যবাদ। দেশের টেলিভিশন চ্যানেলে দেশীয় সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক বিদেশি সিরিয়াল বন্ধ সহ 5 দাবিতে আন্দোলন করছে টেলিভিশন শিল্পীদের সংগঠন FTPO। এরই ধারাবাহিকতায় সংগঠনের নেতাকর্মীরা সোমবার ঘেরাও করেন দীপ্ত টেলিভিশন। সকালে টেলিভিশন ভবনের সামনে অবস্থান নিয়ে সংগঠনের নেতারা বিজয় দিবসে বাংলায় ডাবিং করা তুর্কি সিরিয়াল সুলতান সুলেমান প্রচারের প্রতিবাদ জানান। 48 ঘন্টার মধ্যে এই সিরিয়াল প্রচার বন্ধের দাবিও জানিয়েছেন তারা। দাবি না মানলে কেবল অপারেটরদের দীপ্ত টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছে দীপ্ত টেলিভিশন কর্তৃপক্ষ। আমরা বিশ্বের সাথে লক্ষ্য করলাম আমাদের জাতীয় সংস্কৃতি রক্ষার স্বার্থে আমরা সব বিদেশি সিরিয়ালগুলোকে বন্ধ করতে চাই। ডাবিং তো বটেই। চলেন আমরা আলোচনা করি। আমরা একই ইন্ডাস্ট্রির লোক, আমরা একই ইন্ডাস্ট্রিতে খাই, একই ইন্ডাস্ট্রিতে বেঁচে থাকতে হবে। সো একসাথেই কাজ করতে হবে। আমরা তো উনারা তো শিল্পী, শিল্পীদের তো আমাদের প্রয়োজন। আমরা তো শুধু আরো খবর জানানোর আগে নিচ্ছে একটি বিরতি। আর বিরতির পর জানিয়ে দিচ্ছি রাজধানীতে তীব্র গ্যাস সংকট, শিগগিরই পরিস্থিতির উন্নতির আশা দেখছে না তিতাস। রাত 9:45 আমরা ফিরে এলাম। রাজধানীতে তীব্র গ্যাস সংকট প্রশ্নের সহজ উত্তর নেই তিতাসের কাছে। পেট্রোবাংলা বলছে গত কয়েকদিনে কমছে গ্যাসের উৎপাদন, এই কারণে আবাসিকের পাশাপাশি সংকট দেখা দিয়েছে শিল্প কারখানাতেও। এদিকে আবাসিক গ্রাহকদের এলপি গ্যাস ব্যবহারের পরামর্শ দিচ্ছেন জ্বালানি প্রতিমন্ত্রী। বিমানবন্দর লাগোয়া এলাকা দক্ষিণ খান, গোটা 20 পরিবারের চুলো আছে কিন্তু গ্যাস নেই। রান্না হচ্ছে মাটির চুলায়। গত 6 মাস ধরে এই দুর্ভোগে আছেন স্থানীয়রা। 6 মাস ধরে গ্যাস নাই, একটা চুলা হলো 4-5 দিনের রান্না। চুলা তো আছে, গ্যাস থাকে না। সকাল বিকেল দুপুরবেলা লাঠিতে ফাঁকান লাগে। মূল শহরের ফ্ল্যাটগুলোর অবস্থাও একই, সকাল গড়িয়ে বিকেল নেই গ্যাস, জ্বলছে না চুলা। বাধ্য হয়ে এই সিলিন্ডার কিনেছেন অনেকেই। সারাদিন তো আর রান্না বান্না করা যায় না, সারাদিনের রান্না রাতে করে রাখতে হয়। এই গ্যাস আমাদের হচ্ছে না, কিন্তু আমাদের থেকে সরকার ডবল টাকা নিতেছে। প্রতিদিন গড়ে 2600 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে দেশে। এর মধ্যে তিতাসের চাহিদা 1900 মিলিয়ন ঘনফুট হলেও পাচ্ছে মাত্র 1500 মিলিয়ন ঘনফুট গ্যাস। শীতে আরও 250 মিলিয়ন চাহিদা বেড়ে মোট ঘাটতি দাঁড়িয়েছে 650 মিলিয়ন ঘনফুটে। এই সংকট সমাধানের উপায় জানা নেই তিতাসের। একটা খুব বন্ধ আছে আর কি, 30 মিলিয়ন দিচ্ছে না। আর ফার্টিলাইজারগুলি প্রত্যেকটাই চালু আছে। আপস্ট্রিম থেকে গ্যাস না আসলে এমন কোনো উদ্যোগ মানে আর নেওয়ার খুব একটা কিছু নাই। আবাসিক গ্রাহকদের জন্য ভালো কোনো খবর দিতে পারছে না জ্বালানি প্রতিমন্ত্রীও। আগামী 3 বছরের মধ্যে এলপিজির দিকে যেতে হবে নগরবাসীকে। আর আমদানি করা এলএনজি গ্যাস আসতে আরও সময় লাগবে 2 বছরের বেশি। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে শিল্প গ্রাহকদের। নিরুৎসাহিত করছি কিন্তু আমরা গ্যাস, অনেক জায়গায় চাপ কমে যাচ্ছে। আমরা ইন্ডাস্ট্রিতে যেখানে সেখানে করলে দিচ্ছে না। আমরা 2 বছরের মধ্যে তারা গ্যাস পাবেন। এই মুহূর্তে এখনই গ্যাস চাইলে হয়তো আমাদের জন্য সমস্যা হবে। এই ভোগান্তির মধ্যেই নতুন করে আবারও বাড়ছে গ্যাসের দাম। 2 চুলায় 1000 এবং 1 চুলায় 800 টাকার ঘোষণা আসতে পারে যে কোনো সময়। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওষুধের জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। ইকরাম বলছেন কিছুদিন আগে যে দামে ওষুধ কিনেছে এখন তার দাম দ্বিগুণ হওয়ার কারণ কি? মোহাম্মদ বলছেন গত 11 বছর ধরে যে নীতিমালা চলছে তা পরিবর্তনের জন্য হলেও নতুন নীতিমালা অনেক জরুরি। আলী বলছেন ওষুধের জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থাকলে দাম দিনে দিনে কিভাবে বৃদ্ধি পাচ্ছে। আরিফ বলছেন বর্তমানে ওষুধেও ভেজাল মেশানো হচ্ছে, তাহলে মানুষ কি খেয়ে রোগ নিবারণ করবে? নাজিব বলছেন আমাদের দেশে ওষুধের মান দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বিদেশে আমাদের তৈরি ওষুধের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। উষা বলছেন ওষুধের লাগাম দামের প্রেক্ষিতে সরকারের নজরদারি জোরদার করার জন্য অনুরোধ রইল। তাসকিনের মতে ভেজাল এবং নিম্নমানের ওষুধ বিক্রির মধ্যে সরকারের কঠোর উদ্যোগ নেওয়া উচিত।
একান্ত বলছেন এই নীতিমালার মাধ্যমে ওষুধের গুণগত মান বৃদ্ধি পাবে বলে আশা করি। রতন বলছেন সরকার যে নতুন কর্তৃপক্ষ গঠনের কথা ভাবছে, তারা যদি দেশের মানুষের কথা চিন্তা করে স্বচ্ছভাবে কাজ করে তাহলে এটি ভালো উদ্যোগ হবে। রিয়াজ বলছেন দাম নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষ নয়, দরকার পর্যাপ্ত সরবরাহ। হ্যাঁ, ওষুধের দাম নিয়ন্ত্রণের কথা সবাই বলছেন, তবে ওষুধের দাম নিয়ন্ত্রণের চেয়ে খুব বেশি জরুরি হচ্ছে ওষুধের মান নিয়ন্ত্রণ। মান নিয়ন্ত্রণ সাংঘাতিক, দামটিও জরুরি, তবে মান নিয়ন্ত্রণটির জন্য আমরা আশা করব যে আজ যে মন্ত্রিসভার বৈঠকে ওষুধ সম্পর্কে যে নীতির কথা বলা হয়েছে, সেই নীতি বা আইনের পরিপ্রেক্ষিতে সেই দাম এবং মান নিয়ন্ত্রণে একটি সত্যিকার অর্থেই একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হবে, যে কর্তৃপক্ষ মানে অন্য কোনো ওষুধের বিনিময়ে নয়, মানে সরাসরি ওষুধ দেখেই ওষুধের দাম এবং মান সম্পর্কে কথা বলবেন, সেটি আমরা আশা করি। আমরা সেরকম আশা করছি। দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। সারা বিশ্বের 100 জনের বেশি সুন্দরীকে টপকে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করলেন মিস পুয়ের্তো রিকো স্টেফানি ডেল ভালি। চূড়ান্ত পর্বে মিস ডমিনিকান রিপাবলিক ও মিস ইন্দোনেশিয়াকে পেছনে ফেলেন তিনি। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে স্টেফানির মাথায় বিজয়িনীর মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড স্পেনের মারিয়া লালাগুনা। ছিল রাত 9টা বাংলাদেশের আয়োজনে। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব নিউজিল্যান্ডের সৈকতে টাইগার দলের ম্যানিকিন চ্যালেঞ্জের কিছু ছবি দেখিয়ে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমন্ত্রণ পরে আয়োজনে। শুভরাত্রি।